মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবই অবদামি অবহেলা করি। লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কেন লিখেছিলেন তার তো ব্যাখ্যা রয়েছে, কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে এই বাংলা কিন্তু বলা চলে বিবিধ রতনের ভাণ্ডার ছিল। সেই বাংলা গত কয়েক বছরে, যদি বলি গত কয়েক দশকে, অনেকটা পিছিয়ে পড়েছে। এই বাংলা একটা সময় মোটামুটি 30% ভারতবর্ষের জিডিপি 30% হোল্ড করতে এই বাংলা, সেই বাংলা অনেকটা পিছিয়ে পড়েছে। এমনকি বলা যায় পেছতে পেছতে আজ পেছন সারিতে প্রথম দিকে হয়তো চলে আসে এই বাংলা। স্বাভাবিক প্রশ্ন ওঠে এই বাংলা পেছনের কারণ কি। কিন্তু যেটা আজকের যেটা প্রশ্নটা হচ্ছে এই বাংলাকে দখলের জন্য কিন্তু এবার লড়াই শুরু হচ্ছে। একদিকে যেমন রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক তেমন রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল তথা কেন্দ্রের শাসক দল বিজেপি। পাশাপাশি বামপন্থীরা তো রয়েছে, যারা দীর্ঘ 34 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল, এবং কংগ্রেসও রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে এই সামনে 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে যে পাখিচ্য করেছে প্রত্যেক রাজনৈতিক দল, তার কর্মসূচিও কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান হাতিয়ার 21শে জুলাই শহীদ দিবস, এবং সেটা কিন্তু গত 1993 সালের পর থেকে বরাবরই পালন করে এসেছে কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসই ধুমধাম করে পালন করেছে। এবং এই 21শে জুলাই কিন্তু নানান চমক দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নানান কর্মসূচি কিন্তু এই 21শে জুলাই থেকেই কিন্তু ঘোষণা করেছেন বারবার, এবং অনেক সময় অনেক দল বদলের চমকও দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা এই 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কিন্তু মঞ্চকে আলোকিত করে তুলেছেন। স্বাভাবিকভাবেই সেলিব্রিটিরা তো হয়েছেন। সুতরাং সামনেই যে 2026 বিধানসভা নির্বাচন, তার আগেই শেষ 21শে জুলাই সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই 21শে জুলাই সভাকে চ্যালেঞ্জ করেই কি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ 18 জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সভা করবেন দুর্গাপুরে। সুতরাং বোঝা যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য বসার পর এটাই প্রথম সভা বিজেপির, এবং প্রথম সভাতেই আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং লক্ষ্য সেই একটাই, 2026 বিধানসভা নির্বাচন। এবং প্রশ্ন যে এই যে 21শে জুলাই সভা, সেই সভা আমরা বারবার চমক দেখেছি, নানাবিধ চমক দেখেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের বিভিন্ন নেতারা নানান বক্তব্যের মাধ্যমে কিন্তু এই রাজনীতিকে, বাংলার রাজনীতিকে আরও সরগরম করে তুলেছেন। এবারের 21শে জুলাই কী হতে চলেছে, দলবদল কী হবে, দলবদলের চমক কী রয়েছে। কারণ 21শে জুলাই কথা যে আমরা ঘোষণা করি, 1993 সালে যখন এই ঘটনা ঘটে, সে সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসে। তারপর থেকেই ফলে সেইভাবেই প্রশ্ন কিন্তু উঠে আসছে যে সামনে যে 21শে জুলাই সভা, সেই 21শে জুলাই নতুন চমক কী। কিছুদিন থেকে তরজা চলছিল, বিতর্ক চলছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ কি 21শে জুলাই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, একটা জল্পনা কিন্তু চলছিল। সেই জল্পনা কিন্তু এখনও পরিষ্কার নেই, এখনও বহু মানুষের মধ্যে কিন্তু ধোঁয়াশা রয়েছে, এবং বলা চলে অনেকটা আশায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। কিন্তু যোগ দেবেন দিলীপ ঘোষ, সেই প্রশ্ন কিন্তু উত্তর পাওয়া যাবে 21শে জুলাই। কিন্তু এই 21শে জুলাইকে চ্যালেঞ্জ করে একদিকে যেমন প্রথমে দলবদলের কথা বললাম, আমরা বারবার দলবদল দেখেছি, সেই দলবদলকে আটকানোর জন্যই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 18 জুলাই দুর্গাপুরে সভা করবেন, প্রশ্ন কিন্তু উঠে আসছে। সব প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে 18 জুলাই এবং 21শে জুলাই। এবং 18 জুলাই নিয়ে যেটা প্রশ্নটা হচ্ছে, 18 জুলাই কি বিজেপিতে কোনো নেতা যোগ দিতে পারেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এই 21শে জুলাই কথা যদি বলি, 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যে বারবার পালন করে এসছে, যখন বিরোধী দলে ছিল বা যখন শাসক দল পালন করেছে, কিন্তু সেরকম কাউন্টার কিন্তু কখনো পায়নি। কিন্তু গত কয়েক বছরে এই কাউন্টারটা কিন্তু পেয়েছে। ওই যে 21শে জুলাই সভা, তার কিন্তু পাল্টা ঘোষণা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, উত্তরকন্যা অভিযান, যদিও রাজ্য পুলিশের পক্ষ থেকে এখন কিন্তু অনুমতি পায়নি। ফলে এই 21শে জুলাই একটা পাল্টা কাউন্টার কিন্তু এসছে। ফলে এই 21শে জুলাই যে সভা, সেই সভা তৃণমূল কংগ্রেস কীভাবে রাজ্যের মানুষের কাছে পেশ করে, সেটা হচ্ছে দেখার। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আজকে সব কিছু নিয়ে আলোচনা করব, যে মোদি এবং মমতার দ্বৈরথ, এই সব কিছু নিয়ে আলোচনা করব আগামী 1 ঘন্টায়। বিশিষ্টজনেরা তাদের নিজের মতামত দেবেন। তার আগে দেখব আজকের বিশেষ প্রতিবেদন।
2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুলাই দুর্গাপুরে করবেন এক বিশাল জনসভা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রস্তুত হচ্ছে তাদের বার্ষিক 21শে জুলাই শহীদ দিবস পালন করতে। এই দুই বড় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চলছে চাপানোতর, পাল্টা কৌশল আর প্রচারে ঝড়। 18 জুলাই দুর্গাপুরের মাটি যেন সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তের। বিজেপির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এই শহরে এক বিশাল জনসভা করতে। লক্ষ্য একটাই, রাজ্যে পরিবর্তনের ডাক। এই সভা শুধু একটি জনসভা নয়, বাংলা নবজাগরণের সূচনা। অন্যদিকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য একটি আবেগ ঘন দিন। শহীদ দিবসকে কেন্দ্র করে ধর্মতলায় তৈরি হচ্ছে শহীদ মঞ্চ। এবারের বার্তা, দিল্লির দখল, বাংলা রক্ষা। মোদীর দুর্গাপুরের সভা, তৃণমূলের শহীদ দিবস, এই দুই কর্মসূচি আসলে 2026-এর ভোটের ম্যারাথনের সূচনা। উভয় দলই শক্তি প্রদর্শনের খেলায় নেমেছে। এর মধ্যেই শুরু হয়ে গেছে মাটির লড়াই। প্রধানমন্ত্রী মোদীর সভা আর শহীদ দিবস একে অপরের কৌশলগত পাল্টা জবাব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কে জিতবে বাংলার মন? জবাব দেবে 2026-এর ভোট? আজ এখান থেকেই বিতর্ক শুরু শব্দের কাটাকাটিতে। শব্দের কাটাকাটিতে আগামী 1 ঘন্টায় এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করব যে 2026 বিধানসভা নির্বাচন এবং তাকে পাখির চোখ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শহীদ দিবস এবং বিজেপি প্রধান বিরোধী দল বিজেপি 18 জুলাই, ঠিক তার আগেই 18 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করতে চলেছেন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই সভা থেকে কি দেখা যেতে পারে। বিজেপি, যদি আমরা বলি 29শে মে প্রধানমন্ত্রী এসেছিলেন আলিপুরদুয়ারে, সেই সভা থেকেই বলা চলে 2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছিলেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় 25শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভায়, সেই সভাতে কিন্তু দলের লক্ষ্যমাত্রা সব কিছু স্থির করে দেন, দলের কৌশল রণনীতি। এবং তারপরেই এই যে শেষ সভা 2026 বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে শহীদ দিবস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শহীদ দিবস আমরা বহুবার চমক দিয়েছি, চমক রয়েছে। তখন 1993 সালে শহীদ দিবস বা যে যুব কংগ্রেসের যে অভিযান ছিল, মহাকরণ অভিযান, সেইখানে 13 জন কংগ্রেস কর্মী নিহত হয়েছিল পুলিশের গুলিতে। অভিযোগ ছিল যে রাজ্যের পুলিশের বিরুদ্ধে, রাজ্যের শাসক দল তৃণমূল তৎকালীন বামফ্রন্টের দিকেই কিন্তু অভিযোগের তীর ছিল। এবং সে সময় প্রধান বিরোধী ছিল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের যুবনেত্রী। তারপরে তৃণমূল 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেসে তৈরি করেন এবং তৃণমূল কংগ্রেস তৈরির পর ঘটা করে পালন করে চলেছে এই শহীদ দিবস। কংগ্রেসের কথা যদি বলা হয়, এই কংগ্রেসের পালন করলেও সেইভাবে কিন্তু তেমন জৌলিশ কিন্তু চোখে পড়ে না। ফলে প্রশ্ন কিন্তু উঠেই আসে, এই শহীদ দিবস সে সময় কি, বা যদি বলা যায় আমাদের উত্তরসূরি যারা থাকবেন ভবিষ্যতে, তারা হয়তো জানতে পারবেন যে 1993 সালের 21শে জুলাই যে মহাকরণ অভিযান ছিল, তার নেতৃত্বে হয়তো তৃণমূল কংগ্রেসের ডাকেই হয়তো ছিল। কংগ্রেস যে ডাকে ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায় যে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, হয়তো অনেকেই হয়তো জানবেন না আমাদের উত্তরসূরিরা। কারণ কংগ্রেস এই 21শে জুলাইকে সেভাবে ধরতেই পারেনি, যেটা পালন করে চলেছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বড় একটা স্ট্র্যাটেজি বলা যেতে পারে। এই সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমে পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী, রয়েছেন তৃণমূল সমর্থক ইন্দ্রজিৎ মজুমদার, রয়েছেন বিজেপি সমর্থক আলী হোসেন এবং কংগ্রেস সমর্থক রতনবালা। আপনাদের প্রত্যেকের স্বাগত ট্রাইব টি বাংলায়। প্রথমে রতনবাবুর কাছে একটু জানতে চাই। রতনবাবু, আমাদের উত্তরসূরি যারা থাকবেন ভবিষ্যতে, তারা হয়তো জানতে পারবেন যে 1993 যে 21শে জুলাই যে পুলিশের গুলিচালনা, সেটা হয়তো তৃণমূল কংগ্রেসের অভিযানই হয়তো ছিল। যে কংগ্রেসের অভিযান ছিল তা হয়তো তারা জানতেই পারবেন না। তখন আপনারা কোথাও থেকে এই 21শে জুলাই যে কর্মসূচি, সেখান থেকে পিছিয়ে পড়ছেন না রতনবাবু? রতনবাবু আনমিউট করুন প্লিজ। আনমিউট করুন রতনবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, স্পষ্ট।
হ্যাঁ, বলছি যে দেখুন, মানে 21শে জুলাই যেটা নিয়ে আপনি বলছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা জানবে যে 21শে জুলাই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। আপনি কি জানেন সত্যেন বাবু, এই দলটা যেটা আপনি ভবিষ্যতের কথা যেহেতু বললেন, বলি ভবিষ্যৎ প্রজন্ম যদি মনে রাখে এই তৃণমূল দলটাকে, তাহলে জানবে যে এরকম একটা সরকার ছিল পশ্চিম বাংলায়, যেই সরকারটা একটা স্বৈরাচারী সরকার, একটা দুর্নীতির সরকার, একটা একটা হচ্ছে রাহাজানির সরকার, মোস্তানদের সরকার, তোলাবাজদের সরকার, কয়লা চুরির সরকার, চাকরি চুরির সরকার, এই ধরনের আবার একটা আবার পশ্চিম আপনাদের বাংলায় আন্দোলনের হাইজ্যাকের সরকার, তাই সরকার তো? ছিল। হ্যাঁ, আপনাদের আমাদের আপনাদের আন্দোলনের হাইজ্যাক বলে না, যেই সরকারটার সৃষ্টি বা যেই পার্টিটার সৃষ্টি হয়েছিল, তিনি এক সময় কংগ্রেস দল করতেন। কংগ্রেস দল থেকে বেরিয়ে গিয়ে তিনি নতুন একটা দল করেছিলেন, এবং সেই যেই দল থেকে তিনি মমতা ব্যানার্জি হয়েছিলেন, এবং যে রাজীব গান্ধী তাকে মমতা ব্যানার্জি হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, এমপি হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে ম্যাডাম সোনিয়া গান্ধী তাকে সব রকম সহযোগিতা করে, হেলিকপ্টার থেকে অর্থ থেকে সব রকম সহযোগিতা করে পশ্চিম বাংলার 34 বছরের সিপিএম শাসনকে সরিয়ে কংগ্রেসের সাথে জোট করে প্রতিষ্ঠিত হয়েছিল। এইটা ইতিহাস মনে রাখবে। সেই দলটাকে ইনি, যিনি মাননীয় আছেন, তিনি পচা ডোবা বলেছিলেন, যার থেকে সৃষ্টি হয়েছিল। ইতিহাস মনে রাখবে সত্যজিৎ বাবু এগুলোকে, ইতিহাস এইগুলোকে কোনোদিনই ভুলে যাবে না। ইতিহাস এটাও মনে রাখবে যে পশ্চিম বাংলার মধ্যে মুর্শিদাবাদ জেলায়, যেখানে মাত্র দুটো এমপি, মালদা মুর্শিদাবাদ জেলায়, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা ছিলেন, সেই অধীর রঞ্জন চৌধুরী 5বারের সাংসদ, সেই সাংসদকে তিনি শুধুমাত্র মেরুকরণের রাজনীতি করে, জাতি ভিত্তিক রাজনীতি করে, তার নির্বাচিত এমএলএ কে দিয়ে নানা রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলিয়ে, এবং এবং বিজেপি পার্টির সাথে সরু লাইন করে, যোগ সাজস করে সেই অধীর রঞ্জন কিন্তু চৌধুরীকে রতনবাবু, পরাজিত যে যে করেছিলেন। প্রশ্নের আসছে তার ইতিহাস মনে উত্তর কিন্তু রাখবে। পেলাম না। না, বলি তাহলে কি সত্যেন বাবু, পুরোপুরি এইবার 21শে জুলাই, 21শে জুলাই দেখুন, এটা একটা শহীদ দিবস, যেখানে তখন গুলি করে বামফ্রন্টের সরকার 13 জন কংগ্রেস কর্মীদেরকে গুলি করে খুন করেছে। সেই 21শে দিবসটা আমাদের কাছে খুবই, মানে কি বলবো, শহীদের স্মরণে এটা একটা স্মরণ সভা। আপনি দেখবেন দুদিন আগে থেকে এই 21শে জুলাই একটা পিকনিক সভা হিসেবে পরিণত হচ্ছে। আপনি জায়গায় জায়গায় দেখবেন মাংস খাওয়া হচ্ছে, কিছু বোতল পাওয়া যাবে জায়গা জায়গাতে, কিছু আপনার ডিম ভাত হবে, ধন্যবাদ রতনবাবু। আনন্দ ফুর্তি করতে ব্যান্ড বাজাতে বাজাতে যাবে। এটাই বেশ হচ্ছে 21শে দিবস। 21শে জুলাই শহীদ দিবস নয়, 21শে জুলাই হচ্ছে পিকনিক দিবস, বেশ তৃণমূল পার্টির বেশ একটা বেশ পিকনিক দিবস। রতনবাবু, এই জবাব নেব ইন্দ্রজিৎ বাবুর কাছে। ইন্দ্রজিৎ বাবু, রতনবাবুর অভিযোগ শুনলেন, অনেকগুলো অভিযোগ করলেন, পাশাপাশি বললেন এটা পিকনিক দিবস, কি বলবেন ইন্দ্রজিৎ বাবু? দেখুন, যারা ইতিহাস এইভাবে বিকৃত করে তারা পিকনিক সভা বলবে, এবং ভারতবর্ষে যে রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কংগ্রেস, তার কারণ তাদের বেলাগাম দুর্নীতি এবং গুড গভর্নেন্সের জায়গায় ব্যাড গভর্নেন্স, এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যে মানুষের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা তার পরিবর্তিত হয়েছে। এবার আসি, দেখুন 12ই সেপ্টেম্বর দিনটা খুব কংগ্রেসের জন্য খুব ভাইটাল দিন ছিল। 1996 সাল 12ই সেপ্টেম্বর। হ্যাঁ, বলুন। ইন্দ্রজিৎ বাবু বলুন, কন্টিনিউ করুন। যান্ত্রিক ত্রুটির জন্য একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সৌমেনবাবু, আপনার কাছে অনেক কিছু বিষয় জানা। এই যে 21শে জুলাইয়ের কথা যদি আমরা বলি, আমরা বলা চলে এই বাংলার রাজনীতির অত্যন্ত চর্চিত এবং আলোচিত, এবং সেইভাবেই সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের যে বার্তা, তার রাজনৈতিক স্ট্র্যাটেজি আমরা বারবার দেখেছি। এই 21শে জুলাইকে কেন্দ্র করে যেভাবে বলা চলে কংগ্রেসের একটা সময় কর্মসূচি ছিল, তা
ইতিমধ্যে আমাদের মধ্যে জুড়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। সোমেনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কৌশল আমরা যদি জানি, তিনি অত্যন্ত প্রতিবাদী রাজনীতিবিদ এবং আন্দোলন টেনে ধরতে পারেন। কংগ্রেসের এই ঘোষিত কর্মসূচি বা বলা যায় শহীদ দিবস, সেটা তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে, কি বলবেন? কিভাবে চলে এলো কংগ্রেস? আসলে যেটা দিয়ে আপনি প্রথমেই কংগ্রেস মুখপাত্র যিনি আছেন এখানে, তাকে প্রশ্ন করেছিলেন যে এই প্রকৃত কংগ্রেসই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে। আসলে ঠিক এইভাবে না, হাইজ্যাক করাটা তার সেই আন্দোলনকে ছোট করা হয়। এবং আমি যেটা বলবো যে আগামী দিনের আপনার কোশ্চেন ছিল যে ভবিষ্যতের ইতিহাস কাকে মনে রাখবে, কিন্তু আমার মনে হয় আগামী দিনে ভবিষ্যতের ইতিহাস যেভাবে আঞ্চলিক পর্যায়ে, অর্থাৎ কংগ্রেস আগে সর্বভারতীয় ক্ষেত্রে তার যে দুর্দ্বন্দ্ব প্রতাপ, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতেই তার যে মানুষের কাছে যে গণভিত্তি, সেইটা কিন্তু বলা যায় মিসেস গান্ধীর পরবর্তী সময় থেকেই সেই স্বাভাবিক গণতান্ত্রিক গণভিত্তিটা সেখানে কিন্তু আমরা বিভিন্ন বিশ্লেষকের মধ্য দিয়ে প্রমাণিতভাবে পাই যে সেখানে ক্ষেত্রে একাকেন্দ্রিকতা, হাইকমান্ড কেন্দ্রিক একটা রাজনীতির জন্ম হয়, কিচেন ক্যাবিনেটের জন্ম হয়। তার ফলে কি হয়েছে, কংগ্রেস অন্তত 90-এর পর থেকে আমরা দেখি যে আঞ্চলিক পর্যায়ে তার জমি ক্রমশ হারাতে শুরু করে এবং তারা বাধ্য হয় আঞ্চলিক রাজনীতির উদ্ভব, যেগুলোর মধ্যে আর ঠেকানো যায়নি। কংগ্রেসের মাতৃগহ্বর থেকেই তারা জন্মেছে, সেই জন্মানো সন্তানের সঙ্গেই তারা গাঁটছড়া বাঁধতে বাধ্য হয়েছে, কারণ তাদের সেই আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব, সেই ক্যারিজমা বা সেই পর্যায়ে ভোটকে ধরে রাখার মতো রাজনীতি করার সেই প্রাদেশিক নেতৃত্বের অভাব ছিল। এবং সব ক্ষেত্রেই ওই যে বললাম, কেন্দ্রীকৃত হাইকমান্ডের নীতির ফলে সেখানে নেতা চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, স্বাভাবিক নেতৃত্বের জায়গায় চাপিয়ে দেওয়া, এই সূত্র থেকেই কিন্তু স্বাভাবিকভাবে ধরতে পারি কেন মমতা ব্যানার্জি বেরিয়ে গেছিল তৎকালীন যুব কংগ্রেস থেকে। অর্থাৎ মমতা সোমেন মিত্রের দ্বন্দ্বের থেকে বড় ছিল কংগ্রেসের হাইকমান্ড থেকে প্রাদেশিক পর্যায়ে নেতৃত্বকে চাপিয়ে দেওয়ার মূল কারণ, তারা প্রাদেশিক পর্যায়ে যে রাজনীতির পালস সেটা যে বদলাচ্ছে, সেইটা অনুভব করবার মতো সেই সেন্সিটিভিটি, সেই সংবেদনশীলতা উপরতলার নেতৃত্বে ছিল না। তার ফলে দেখা গেছে যে আঞ্চলিক শক্তি হিসাবে মমতা ব্যানার্জি যে স্পেসটা ফাঁকা যাচ্ছিল সেটা বাংলায় নিয়েছে। আবার দেখেছি জয়ললিতার উত্থান হয়েছে, আবার দেখেছি দলিত ভোট দিয়ে মায়াবতীর উত্থান হয়েছে। এই যে আঞ্চলিক পর্যায়ে বলা হয় ওয়ান ম্যান আর্মি, অর্থাৎ এককেন্দ্রিক নেতৃত্বের মধ্য দিয়ে ধূমকেতুর মতো এই যে আঞ্চলিক শক্তিগুলোর উদ্ভব ঘটে। আবার ভবিষ্যতের ইতিহাস কিন্তু এদেরকে সেই ধূমকেতু, হ্যালিড ধূমকেতুর মতোই এদের অবদান মনে রাখবে। আবার এটাও ঘটনা, এই ওয়ান ম্যান আর্মি শোতে কিন্তু পরবর্তী সময় যখন যারা আউট অফ পাওয়ার হয়ে যায়, তখন কিন্তু সেই দলকে রিভাইভ করবার মতো সেই ক্যারিজমেটিক লিডারের কিন্তু আমাদের চোখে পড়ে না, ইতিহাস অন্তত তাই বলে। তাই 21শে জুলাই তৃণমূল কংগ্রেস এখন পাওয়ারে, সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে সংসদীয় আঞ্চলিক পর্যায়ে এই মুহূর্তে মমতা ব্যানার্জি নিঃসন্দেহে পোড় খাওয়া রাজনীতিক এবং ক্যারিজমেটিক লিডার। সেখানে বাংলায় এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমি বলবো তার বিরুদ্ধে এই মুহূর্তে এখনো কোনো নেতৃত্ব বিরোধী পর্যায়ে ওঠেনি। সুতরাং এই মুহূর্তে সে বিরোধী দলগুলোর থেকে আঞ্চলিক রাজনীতির পর্যায়ে অনেকটা এগিয়ে, সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রেই তার সামগ্রিক, আমি যেটা বলবো তার বিপদ, বা তিনি যেটা আমি বলি তার বিপদ তার দলের মধ্যেই ঘনীভূত, অর্থাৎ সে সেই আঁচটা পান। তার ফলে বিরোধী বাইরের বৃত্তের থেকে তার ভেতরের বৃত্তের যে অশান্তি, সেই অশান্তিকে দূর করবার জন্য একটা একতাবদ্ধ ছবির
বারবার যেটা হয় বছরে অন্তত একদিন এই যে একটা বৃত্তে নিয়ে আসার প্রয়াস, সেটাই কিন্তু 21শে জুলাইয়ের এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট স্ট্র্যাটেজিক হিসাবে একটা বড় বলতে পারি যে সামনের লক্ষ্য, এবং সেটা বাইরের নয়, ঘরের অশান্তিকে দূর করারও একটা প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে আমি দেখি। বেশ বেশ ধন্যবাদ। ইন্দ্রজিৎ বাবু, আপনার উত্তর তখন পাইনি। নেটওয়ার্কটা একটুখানি সমস্যা হচ্ছিল, হ্যাঁ, তাই জন্য সরি। কন্টিনিউ করুন। তার ঘটনাটা হচ্ছিল 12ই সেপ্টেম্বর 1996 সাল কংগ্রেস পাস করলো যে সংসদে 1/3 মহিলা সংরক্ষণ বিল হবে। যাই হোক, সে 1996 কংগ্রেস অপদার্থতার সঙ্গে করতে পারলো না এবং মহিলাদের সম্মান যতটুকু জানাবার কথা পারলো না। সালটা 2014, ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করলো যে আমরা মহিলা বিল পাস করব এবং মহিলাদের 1/3 আসন সংরক্ষিত করব। সেই বলে তারা 2014 সালে ক্ষমতায় এলেন। আজ 2025 সাল, এখনো পর্যন্ত মহিলা আসন সংরক্ষিত হলো না। একটা আশ্চর্যের শুনুন, হ্যাঁ একবার একটা আশ্চর্যের কথা শুনুন, যেখানে তৃণমূল কংগ্রেসের মহিলাদের লোকসভায় 41% এবং রাজ্যসভায় 31% এবং বিশ্বের মধ্যে 194টা দেশের মধ্যে আমাদের দেশ মহিলা আসন সংরক্ষণে 145 নম্বরে আছে এবং টোটাল আসন সংখ্যা তাদের মাত্র সারা ভারতবর্ষে মহিলাদের আসন সংখ্যা মাত্র 13%। তাহলেই বুঝুন তারা মহিলাদের প্রতি কি তারা মানে কিরকম তারা মত পোষণ করছে। তিনি বলেছিলেন 2024 সালে ভারতীয় অর্থনীতি $5 ট্রিলিয়ন যাবে, হলো না। 100টি স্মার্ট সিটি করবেন বলেছিলেন, আজও হয়নি। আমি 2014 থেকে বলছি, আচ্ছা আজও হয়নি। কৃষকদের বলেছিলেন ভাতা দ্বিগুণ করবেন, হয়নি। সেখানে প্রতিদিনে গড়ে 30 জন কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করছে। তাহলে এবার বলুন, এই যে আমরা দেখছি, এই যে আলিপুরদুয়ারে 29শে মে নরেন্দ্র মোদী এলেন এবং এনে তিনি বললেন যে যা আমাদের নারী সুরক্ষা নিয়ে অনেক আলোচনা করলেন। তা নারী সুরক্ষার জন্য বলেছিলেন যে নারী মহিলা সুরক্ষার জন্য আমরা 1000 কোটি টাকা দেবো, কোথায় গেল? হলো না। এনারা হচ্ছে রাজনৈতিক পর্যটক। তা সুতরাং রাজনৈতিক পর্যটক এনারা প্রত্যেক মাসে মাসে আসবেন। সুকান্ত মজুমদারই আগের মাসে বলেছিল যে নরেন্দ্র মোদী অমিত শাহ মাসে মাসে আসবেন, 2026-এর নির্বাচন। তাই এনারা সেই অনেকটা ট্রাভেলার্স এর মতো যে তারা আসবে এবং বারবার আসবেন, এসে পর্যটকের মতো, তারপরে এরা প্রত্যাখ্যান হবে। হ্যাঁ আমি শুনতে পাইনি। হ্যাঁ বলুন রতনবাবু। পিকনিক দিবসের হ্যাঁ পিকনিক দিবস ওনাদের কাছে মনে হবে, কারণ ওনারা দিনটা ভুলে গেছে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে 1993 সালে, অ্যাকচুয়ালি এটা হয়েছিল 14ই জুলাই প্রথমে, তখন তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান তার প্রয়াণের জন্য দিনটিকে পরিবর্তিত হয়ে 21শে জুলাই হয়েছিল। এবার সেখানে কেন হয়েছিল ওনারা এই তাৎপর্যটা বুঝুক। সেই সময় মাননীয় মমতা ব্যানার্জি তখন মহিলা কংগ্রেসের, তৃণমূল মহিলা যুব কংগ্রেসের সভানেত্রী। তাহলে সেই সময় মহাকরণ অভিযানে 13 জন মানুষের রক্তক্ষয়ী প্রাণ গেল। সেই শহীদ স্মরণে আমরা 21শে জুলাই প্রত্যেক বছর পালন করি। আপনারা করেন না কেন? আপনারা তো কোনোদিন এবারে জানেন, একটা সাধারণ ওনাদের মুখ্যমন্ত্রী ছিল ডক্টর বিধান চন্দ্র রায়, যিনি রূপকার পশ্চিমবঙ্গের বলা হয়। তা কোথায় কোথায় পালন হলো? আমি আমার নর্থ 24 পরগনা কলকাতা জুড়ে 2 কি 3টে জায়গায় দেখেছি ডক্টর দিওয়ার, সেখানে আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে পালন করি। সুতরাং এনাদের থেকে এনারা এইগুলো বলবেন। তাই জন্যই আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির এত রমনামা। একটা দল, সেই দলটা সর্বভারতীয় দল হয়ে রিজিওনালের মতো তারা, আঞ্চলিক পার্টির মতো তারা এই ফলাফল হচ্ছে লোকসভা নির্বাচনে। বেশ ধন্যবাদ। তাহলে আমি এনাদের কি বলবো? বেশ, সুকান্ত বাবু, 2026 বিধানসভা নির্বাচন, তার আগে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, তার আগেই 18ই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী বাবু। আমি একটু বলবো, ইংরেজ বাবু বললেন তো সময় দেবো। সুকান্ত বাবু বলুন। না, আমার তো এটা হাইজ্যাকই মনে হয়। কারণ হাইজ্যাক বলতে চাইছি কেন, কারণ একটি আঞ্চলিক দল তৈরি হলেও যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই খুব ধুরন্ধর রাজনীতিবিদ, তার সঙ্গে সুযোগ সন্ধানী, এবং এটা ঘটনা যে তার মতো রাজনীতিবিদ বর্তমানে তুলনায় কেউ নেই যেখানে তার মতো কোনো সম্মোহনী শক্তি দ্বারা আকৃষ্ট হয়। মানে বেসিক্যালি
মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই ভোট হয়, এটাও সত্যি কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে 21 শহীদ দিবসের যেটা মানে যে জন্য পালন করা, যে উদ্দেশ্যে, সেটা কিন্তু কখনোই এই শহীদ দিবসে আমি দেখতে পাই না। শহীদ দিবসে হয় কোনো গান নাচ হয়, সেগুলোর মধ্যে থাকে শহীদদের প্রতি সম্মান জানানো হয়, কিন্তু কোথাও গিয়ে যেন আমার খুব অবাক লাগে একটা জিনিস। রতনদা একটু মিউট করবেন প্লিজ। কেন? ইন্দ্রদা কে একটু করে? মিউট করবেন, মানে ক্যামেরা আছে না? একটু মিউট করবেন ইন্দ্রদা। আমি কালকে বাবু। দুপুরে ফিরেছি, আমি ভুবনেশ্বর গেছিলাম। এই কালকে টায়ার্ড ছিলাম, আমি রাত্রে বলুন সুকান্তবাবু। কিন্তু সন্দেহ করলে তো আর লোককে ধরা যায় না। ঠিক আছে, দেখছি আমি। ইন্দ্রবাবু মিউট করুন। হ্যাঁ, থাপড়ে দিন, থাপড়ে দিন, থাপড়ে দিন, থাপড়ে দিন। হ্যাঁ। আপনারা দেখছেন এই 21শে জুলাই সভা নিয়ে প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, পাশাপাশি প্রস্তুতি চলছে বিজেপির অন্দরেও। কিন্তু যেটা প্রশ্ন, 21শে জুলাই এই সভায় চমক থাকবে কিনা সেই প্রশ্ন রয়েছে। কংগ্রেস থেকে বললেন পিকনিক দিবস, নানাবিধ প্রশ্ন কিন্তু উঠে আসছে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে সুকান্তবাবু যে কথা বললেন, যে অত্যন্ত কুশলী রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একই কথা কিন্তু বলেছেন রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী। ফলে স্বাভাবিকভাবেই এই 21শে জুলাই কী উঠে আসে, প্রথমত এই 21শে জুলাই কতটা অ্যাডভান্টেজ দিতে পারে এই সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে, বা 26শে ঝাঁপানোর জন্য কী কী কর্মসূচি ঘোষণা করতে পারেন, নাকি দল বদলে আরও একটা চমক থাকতে পারে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেটা বাংলা গত কয়েক বছর ধরে দেখে এসছে, যে কখনো যোগদান, কখনো সুকান্তবাবু যেটা বললেন, যে নানাবিধ বিষয় কিন্তু উঠে আসে। বেশ, সুকান্তবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি কন্টিনিউ করছি। যেটা হচ্ছে যে আমি অল্প অল্প বেশি সময় নেব না। আমার যেটা মনে হয় যে এটা শহীদদের জন্য যে দিবস, এটা আমার শহীদ দিবস কোনো ক্ষেত্রে না, এই শহীদদের প্রতি যে সম্মান, সেই সম্মানটা আদৌ কিন্তু এই সবাই আমি দেখতে পাই না। হ্যাঁ, তাতে গানে নাচে এগুলোতে থাকে, হয়তো থাকে, নিশ্চিত শুনি, কিন্তু তারপরে যেটা হয় এটাকে সামনে রেখে মূলত নির্বাচনের লড়াই লড়বার একটা ব্লু প্রিন্ট তৈরি হয়। এবং এখানে একটা চমকেরও ব্যাপার থাকে, কারা কারা আসবেন, কে কে আসবে, কাদের আশা আনা যেতে পারে দল ভাঙিয়ে, সেটা সব দলই হয়। এবং 21শে জুলাই কিন্তু মূলত এটাই। এবং 21শে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা তৃণমূল স্তরে বিভিন্ন কর্মীদের উজ্জীবিত করেন। এটা আপনি বলতে পারেন। ডিম ভাত নিয়ে অনেক অনেক প্রশ্ন করেন, কিন্তু আমি আবারও বলছি, এইখান থেকেই কিন্তু তিনি অনেক কিছু ঘোষণাও করেন, এবং সেই ঘোষণাগুলো পরবর্তীকালে কিন্তু ভোটের ক্ষেত্রে কাজে লাগে। কারণ ভোট বাক্সে বা ইভিএম এ কোন দল কতটা ভোট পেল দিনের শেষে, সেটাই আরেকটা জিনিস বিচার্য চোখে বিষয়। পড়ে, সেটা হচ্ছে ভোটের সময় তৃণমূল কংগ্রেস যে প্রচারটা করে দেওয়াল লেখন, ঠিক একই রকম দেওয়াল লেখনগুলো হয় 21শে জুলাইকে কেন্দ্র করে। এটা কিন্তু একদম একদম। আমি দেখো দেখো যেটা কংগ্রেসের যে শহীদ দিবস, তার সঙ্গে বিস্তর পার্থক্য রয়েছে। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পুলিশ বাঁচিয়েছিল, আমি আগের দিনও বলেছি, সেই কনস্টেবলকে সাসপেন্ড হতে হয়েছে। আমি যদি ভুল না করি, সেদিন সেই পুলিশ আধিকারিক সেও একটা পদ পেয়েছে, তারপরে তার কোনো ব্যবস্থা হয়নি, তার চাকরি কিন্তু এখনো সে পায়নি। সুতরাং সেটাও কিন্তু দুঃখের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন বাঁচিয়েছিলেন, কারণ যদি তিনি না বাঁচাতেন, তাহলে আজকে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে দেখতে পেতাম না। সেটা কংগ্রেসের ক্ষেত্রে একটা সমস্যা। কংগ্রেসের হাইকমান্ড আর রাজ্যের সঙ্গে একটা তৎকালীন পরিস্থিতিতে একটা নিশ্চিতভাবে সম্পর্কটা এরকমই ছিল যে বস এবং আরেকটা হচ্ছে মানে তার সাবঅর্ডিনেট অথরিটি, সেই সাবঅর্ডিনেট অথরিটি হিসেবে কাজ করতো মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে গেছেন, কিন্তু এটাও বলতে হবে যে আজকে শ্রমিকবাবু আসতে পারেন, যে শ্রমিকবাবু হয়তো চাণক্য হতে পারেন, কিন্তু শ্রমিকবাবু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার মতো রসদ আমরা শুভেন্দু বাবুর কাছেও খুঁজে পাইনি। সুতরাং এই জায়গাটা একটা শূন্যস্থান কিন্তু তৈরি হয়েছে। আর কংগ্রেসের সমস্যাটা তো অনেক রয়েছে। কংগ্রেস কিন্তু বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে আর সেভাবে দাগ কাটতে পারছে না, কারণ সেই দাগ কাটানোর দায়িত্বটা, কারণ রেজিমেন্টেড পার্টি, এত পুরনো একটি রাজনৈতিক দল, তারা কিন্তু মাঠে ঘাটে কম দেখতে পাচ্ছি আমরা। ঠিক। আলিদা, প্রশ্ন হচ্ছে
21শে জুলাইকে চ্যালেঞ্জ করেই কি প্রধানমন্ত্রী আসছেন 18 জুলাই? কতটা আশাবাদী আলীবাবু? উম, না না না, সেরকম বিষয় না। 21শে জুলাইকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী করতে যাবেন কেন? সেরকম বিষয় না। 21শে জুলাই তৃণমূলের সর্বশেষ শহীদ দিবস, এই মানে এই এত এই যাবৎকালের মধ্যে সর্বশেষ। কারণ এর পরে কি বলছেন? 21শে জুলাই আর মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে না সরকারে থেকে। ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, আর ওই কংগ্রেসের দশা হবে 21শে জুলাইয়ের মতন। কংগ্রেস যেমন এখন 21শে জুলাই পালন করে ছোট একটা মোড়ে, সেই অবস্থা হবে তৃণমূলের। কেন? ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, স্বাভাবিক কারণে 21শে জুলাই কি প্রয়োজন আছে আর? দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে দেখুন, ভারতীয় জনতা পার্টির মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের বিজেপিরও নেতা বটে তিনি। আমাদের প্রধানমন্ত্রী 19শে মে আলিপুর দুয়ারে নর্থ বেঙ্গলে এসেছিলেন অপারেশন 29শে মে। সিন্দুর কে কেন্দ্র করে। 29শে মে। অপারেশনের সিন্দুরের সফলতা যা আছে সেটা বলার জন্য, এবং একই সঙ্গে সিটি গ্যাস উদ্বোধন করবার জন্য তিনি এসেছিলেন। ওটা কিন্তু নির্বাচনী জনসভা ছিল না। আপনারা কেন নির্বাচনী জনসভা বলছেন বলছি না, হ্যাঁ? উনি একটা সরকারি প্রোগ্রামে এসে অপারেশন সিঁদুরটাও তিনি সঙ্গে বলে গেছেন। দুটো প্রোগ্রাম ছিল এবং একইভাবে বিজেপি জনসভাও ছিল, বিজেপি হ্যাঁ, জনসভাও ছিল। একইভাবে আগামী 18 তারিখে উনি আসবেন। আর উনি আসবেন সেটা দুর্গাপুরে, দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম প্রান্তে তিনি আসছেন দুর্গাপুরে। স্বাভাবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে কেন্দ্র করে সারা বাংলা জুড়ে একটা মানে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা চলছে, এবং আমাদের দলগতভাবে সেই মিটিংটা হবে। দেখবেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার নিশ্চিত বাংলা সম্পর্কে একটা সন্দেশ তিনি সেখানে রাখবেন। কিন্তু যে কথাটা বলার দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই পালন করেন, সেটা তো অনেকেই বললেন, আমাদের সুকান্ত বাবু বললেন, রতন বাবু বললেন, যে 21শে জুলাই যা হয় কি হয় আমরা দেখেছি। 21শে জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি আইএমএ মানে ডিস্কো ড্যান্সারের গান বিভিন্ন সময়, আমরা দেখেছি নাচ গান, আমরা দেখেছি হই হুল্লোড়, আমরা দেখেছি বিভিন্ন ধরনের কি বলছেন? ইনডিসিপ্লিন, ইন্দ্রজিৎ বিভিন্ন বাবু, ধরনের। তাহলে এগুলো যে 21শে জুলাই হচ্ছে, কি না শুনুন, disco এগুলো dancer যে নাকি? হচ্ছে ব্যবস্থা হয়নি। অনেক দেখবেন অনেক শহীদ দিবসে সরকারি প্রোগ্রামেও দেখবেন ডিস্কো ড্যান্সার সেখানে গাওয়া হয় এবং নাচা হয়। অনেক তৃণমূলের নেতারাই এগুলো নাচেন, আলিদার কাছে উত্তর এটা দেবো, বিষয়। এই ইন্দ্রজিৎ বাবু আমি যেটা বলতে যাচ্ছি, ইন্দ্রজিৎ বাবু যে সমালোচনাটা করলেন যে ওরা হচ্ছে পর্যটক, বাইরের থেকে এসছে, ওরা হলো পর্যটক। ইন্দ্রজিৎ বাবু, আপনি নিশ্চয়ই জানেন রাজনৈতিক পর্যটক। ভারতবর্ষ একটাই, এই দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটা দাদা রাজ্যে অন্য যাবে, সময় তো আসেন না, আর ভারতবর্ষের নির্বাচন এলে প্রত্যেকটা আসেন। রাজ্যে যাবে, আর প্রত্যেকটা রাজ্যে গিয়ে তারা সভা সমিতি অনুষ্ঠান করবে। সুতরাং তারা পর্যটক নয়, সম্মানীয় প্রধানমন্ত্রী আসবেন আর এসে তিনি বক্তব্য রেখে চলে যাবেন। কিন্তু আমরা যারা বাংলায় রয়েছি, আমরা যারা বিজেপি বাংলায় রয়েছি, আমরা কিন্তু সবসময় আছি। আমাদের নেতা শুভেন্দু অধিকারী, আমাদের নেতা সুকান্ত মজুমদার, আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য, বেশ, আমাদের বেশ, নেতা দিলীপ আলিদা, ঘোষ, আসবো রাহুল আপনার সিনহা বলি কিন্তু ইন্দ্রজিৎ বাবু, মাটিতে পড়ে আছি। সেই জন্য এইটাই লাস্ট আলিদা সভা বলছেন আপনাদের, নিশ্চয়ই। ডিস্কো ড্যান্সের সভা 21শে জুলাই, আলিদা বললেন। দেখুন, আলীবাবু একজন হ্যাঁ। বিচক্ষণ ব্যক্তি। উনি যদি ডিস্কো ড্যান্সারের গান কোনো জায়গায় ভিডিও সমেত 21শে জুলাই আমাদের দেখাতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি আজকে বললাম আপনাদের, চ্যালেঞ্জ করছেন। কারণ এর বৈশিষ্ট্যটা বুঝতে হবে। কেন আলীদার কাছে ইন্দ্রজিৎ বাবু, যদি আপনি এরকম রাজনীতি কোনো করুন, ফুটেজ থাকে রাজনীতি 21শে আপনাকে জুলাই, ছাড়তে হবে না। না 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 এই ধরনের একটা এই ধরনের কথাবার্তা আমার মনে হয় একটা রাজনৈতিক পরিবেশ নষ্ট করে। কারণ প্রধানমন্ত্রী আসবেন, আমি কেন বলছি রাজনৈতিক পর্যটক, অন্য সময় তিনি আসেন না, এই সময় এসে তিনি কি করবেন? জাতিগত সন্ত্রাসের কথা বলবেন, ধর্মীয় মেরুকরণ করবেন, মহিলাদের প্রতি নির্যাতন হবে, তারপরে আপনাদের সংবাদ মাধ্যমের স্বাধিকার খর্ব হবে। এটা তো আমরা দীর্ঘদিন 2014 সালে একটা ম্যানিফেস্টো কোনো কিছু পালন হয়েছে, একটা কোনো কিছু করেছে বলুক। আজকে আপনাকে একটা জিনিস বলি, 2022 সালে আমরা দেখলাম, 2022 সালে আমরা কি দেখলাম, যে মৎস্য নদীর ওপরে যে ব্রিজটি সাসপেনশন ব্রিজ, সেখানে 141 জন মানুষ আমাদের শরণার্থীকে আমরা হারিয়েছিলাম। এই বুধবারে সেম আবার গুজরাটে একটি ব্রিজ পড়ে গেল, সেইখানে এখনো পর্যন্ত 13 জন মানুষ শরণার্থীকে আমরা হারালাম।
তাহলে উনি আসছেন ওনার গুজরাট মডেলকে পাথেয় করে সব জায়গায় তিনি এসছেন মন্ত্রিত্বে, তারপরে এসে তিনি কি করছেন? তিনি কি বেশ, বাঁচাতে বেশ, পারছেন নিজের বেশ, গুজরাটকে আসবো বাঁচাতে পারছেন? আসবো ইনুদবাবুর কাছে আসবো। সুতরাং রতনবাবু, আপনি কিছু বলার ছিল হ্যাঁ। আপনার? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু তাহলে বলার ছিল। বলার তো অনেক কিছুই থাকে সত্যজিৎ বাবু। ইন্দ্রজিৎ বাবু যেটা বললেন যে বিধানচন্দ্র রায়কে আমরা পালন করিনি, ওনার পালন চোখে করেননি। উনি দেখতে পাননি, ঠিক আছে, ওনারা আপনারা দেখতে দেখতে পাবেন না। পেয়েছেন? ওনারা আমি নয়, ভুল বলছি, মিডিয়া তারা দেখতে পেয়েছে, দেখাতে বলেন, পেরেছে। বলি আপনি ক্ষমতায় হয়তো যারা আপনার বাড়িতে থাকে, পালন করেছে দাদা, কেউ দেখতে পায়নি, না দাদা কেউ দেখতে পায়নি। বলি হ্যাঁ, দেখতে তো আপনারা অনেক কিছুই পান না, আমরা কিন্তু দেখতে পাই। যে দেখতে পেলে তো বলবো। এই যে দুর্নীতি আপনারা দেখতে ওই পান আবার না। দুর্নীতিতে চলে এলেন। না কেন আরে যাবো না, দাদা, বলি সাংগঠনিক অক্ষমতাটা পঙ্গু হয়ে সাংগঠনিক গেছেন, কথা বলি, স্বীকার করুন। শুনুন সাংগঠনিক 21শে জুলাই অক্ষমতাটা পঙ্গু হয়ে আপনি গেছেন, স্বীকার করে নিন। এখনই বললেন ব্রিজ ভেঙে যাওয়ার কথা স্বীকার করে বললেন, নিন। 21শে কারণ জুলাই ছিল এই না। দুর্নীতি আমি বলি নিয়ে কিন্তু বলতে দিন গেলে ইন্দ্রজিৎ বাবু। আপনার যদি বলি আপনার সারা দিন কেটে আপনি যাবে। বলি এই যে এইগুলোই খারাপ, না, বলুন আপনি না, বলতে বলুন। দেন না। হ্যাঁ, এই যে বলুন। না, বিরোধীদেরকে কোথায় বলতে আপনারা ইচ্ছা, বলতে বলুন। দেন না, এই জিনিসটাই খারাপ। একটু বলি, বলেই তো তারপর আপনি যাচ্ছেন। আবার বলবেন। শেষ করুন রতনবাবু, ছোট করে শেষ করুন। এই স্বৈরাচারী সরকারের এটাই নিয়ম। স্বৈরাচারী সরকার যারা চালায় তাদের প্রথম কাজ হচ্ছে তিনি বলতে দিবেন না কাউকে। তাদের হচ্ছে অহংকার, দম্ভ এবং রতনবাবু, খুব প্রশাসন। ছোট করে শেষ করুন। ছোট করে শেষ করছি, দেখুন এরা দাদা, বলার জন্য তো লোক চাই, লোকই তো নেই। টাটার যে কর্ণধার এসছেন, দিদির এতদিনে মনে পড়েছে যে ইউরোপে যাওয়া যাচ্ছে না, কলকাতা থেকে 15 বছর পর মনে হয়েছে। আজকে দেউচা পাচামিতে কি হয়েছে সত্যজিৎ বাবু? দেউচা পাচামিতে লক্ষ লোকের রোজগার হবে বলেছিলেন, বেকার ছেলেদের কর্মসংস্থান হবে, কি হয়েছে? কিছু হয়নি। দিদি কি এই কথাগুলো বলবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে? তিনি শহীদদের সাথে সাথে বাংলার বেকারদের, রতনদা মনে হয় জানে না বাংলার কাজ মহিলাদের, আরম্ভ হয়েছে। বাংলারা যে ধর্ষিতা রতনদা মনে হয় হচ্ছে জানে না। মহিলারা, যে সমস্ত মহিলারা ধর্ষিত হচ্ছে কলেজে ইউনিয়নের নামে, যে সমস্ত নোংরামু চলছে, তার বিরুদ্ধে কি মাননীয়া কিছু বলবেন? তিনি নাটক করতে 21শে জুলাই কি বলবেন বলে দিচ্ছি। মায়েরা আমার, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের দাদা, পা আমার বাঁকুড়ার মাথার সময় উপরে আপনাদের রাখুন। জেনারেল সেক্রেটারি কি আপনারা করেছিল মনে আছে? আমাদেরকে বাঁকুড়াতে এত আপনারা ভালোবাসেন, আশীর্বাদ করুন, আবার যেন 26শে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। মায়েরা আমার, বেশ, বাবারা আমার, রতনবাবু। ছোটরা আমার, ভাইয়েরা আমার, আবার আপনি ঠিক আমাকে আছে, আশীর্বাদ ধন্যবাদ, করুন। ধন্যবাদ। আমি যদি ভুল করে থাকি আপনারা ভালো আমাকে যাত্রা ক্ষমা করে করতে দিয়ে পারেন কিন্তু। আবার 26শে আমাকে নির্বাচিত করবেন। বেশ, আসবো আপনারা তো রতনবাবু, এগুলোই আপনার কাছে করবেন। আসবো। সৌমেনবাবু, বুঝছেন, সবই বুঝছেন। আজকে রতনবাবু বলছেন তার বক্তব্য 21শে জুলাই কী হবে, প্রত্যেকেই কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করে দিচ্ছেন। এই 21শে জুলাই বাংলার মানুষ যেটা দেখেছে, আবার হয়তো কি হবে, কিন্তু সেটা প্রশ্ন যেটা 2026, এই 2026-এ কী হতে পারে, কোন দিকে যেতে পারে রাজনৈতিক যা পরিস্থিতি তৈরি দেখুন, হয়েছে? খুব দ্রুত এবং আমি বলবো বলুন। হ্যাঁ, খুব দ্রুত প্রতিদিন যে ঘটনা প্রবাহ পশ্চিমবাংলায় চলেছে, তাতে কোনো কিছু এরকম প্রেডিক্ট করাটা তো মানে কি বলবো, এটা একটা গ্র্যামলিং টাইপের হয়ে যায়। সেটা নয়, সেটা মোটামুটি আজকের পরিস্থিতির কথা বিবেচনা করে এই মুহূর্তে যা বলা যায় সেটা হচ্ছে যে অন্তত যে বিরোধী যারা আছেন তাদের মধ্যে যে তিনটে বিভাজন আমরা দেখি, একদিকে বলা হচ্ছে বামেরা উঠে আসছে, কংগ্রেসের সঙ্গে যে সংঘবদ্ধ হয়ে একটা অল্টারনেটিভ ফোর্স, আর অন্যদিকে বিজেপি এককভাবে, এবং এটা হচ্ছে বিরোধীদের জায়গা। অন্যদিকে আবার যে তৃণমূল শাসক গোষ্ঠী, নিঃসন্দেহে তার সঙ্গে আমি একটু আগে যেটা দিয়ে শেষ করেছিলাম, যে আঞ্চলিক পর্যায়ে এই মুহূর্তে ক্যারিজমেটিক লিডার হিসাবে আনপ্যারালাল এনিওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেক্ষেত্রে কিন্তু বলা যায় বাইরে অবরোধ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিলটা হচ্ছে এই 15 বছর থাকার ফলে তার অবরোধটা কিন্তু অন্দরের অবরোধেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় বাধা। এবং সেক্ষেত্রে যে ইকুয়েশনটা আমরা উত্তরপ্রদেশ বা বিহারের ক্ষেত্রে দীর্ঘদিন পলিটিক্সে আমরা দেখে এসেছি, পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম অ্যাপ্রোচ থেকে একটু ভিন্ন, সেটা হচ্ছে MY ফ্যাক্টর, অর্থাৎ যাদব মুসলিম যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সেই যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটার ক্ষেত্রেও কিন্তু অনেকাংশেই
বামেদের 35 বছরের রাজনীতির ঢং বা প্যাটার্ন সেটা একটা অন্য ধরনের মাত্রা ছিল, কিন্তু এই 15 বছরে সেই বৃত্ত থেকে আমরা ক্রস করে একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতিতে পশ্চিমবাংলা অবতীর্ণ হয়েছে, যেখানে খুব বড় হয়ে দেখা দিচ্ছে আমরা যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি আইডেন্টিটি পলিটিক্স, অর্থাৎ জাত পাত বর্ণ ধর্ম এইগুলোই রাজনীতির যে বলা হয় ডিভিডেন্ডকে তুলে আনতে পারবে সেটার ক্ষেত্রে বড় জায়গা। এবং একই সঙ্গে এখানে মুসলিম ভোটের 30% এবং মহিলা ভোট অর্থাৎ আমি বলবো এম স্কোয়ার, অর্থাৎ মুসলিম এবং মহিলা। এবং আমাদের সাম্প্রতিক যে সমীক্ষাগুলো দেখা যাচ্ছে, সাম্প্রতিক বিহারেও দেখা যাচ্ছে যে, এবং লাস্ট লোকসভা ইলেকশন বা ইয়েতেও বা বিভিন্ন রাজ্য যে বিধানসভা ইলেকশন সেখানেও মহিলাদের পার্সেন্টেজ অফ ভোটিং পুরুষের তুলনায় বেশি। সেক্ষেত্রে যে বলা হয় লক্ষ্মীর ভান্ডারের ম্যাজিক, যে লাস্ট ইলেকশনের বৈতরণী পার্টে মানে পার করে দেওয়ার ক্ষেত্রে একটা ছিল, এবং একই সঙ্গে যে তুরুপের তাস ছিল বাংলা বাংলার মেয়েকেই চায়, অর্থাৎ এই যে বাঙালি জাতীয়ত্বের যে অস্মিতা, সেই অস্মিতার পলিটিক্সকে সুচতুরভাবে যে কাজে লাগিয়েছিল মমতা ব্যানার্জি, এবং তার ফলে সে যখন এই কার্ডগুলো খুব গোপনভাবে, সে যাত সুদক্ষ পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান, তাই সেগুলো খেলেন। এক্ষেত্রে বিরোধীদের ক্ষেত্রে তারাও কিন্তু ক্রমশ যে বলা হয় যে আমি থেকে শেখা আর দেখে শেখা, থেকে শিখে তারা আশা করব যে তার সঙ্গে পাল্লা দিয়েই তারাও বুঝতে শিখেছে তার রণকৌশলকে কিভাবে ওভারকাম করা যায়। সুতরাং 26-এর লড়াইয়ের ক্ষেত্রে আমার বিশ্বাস বিরোধী শক্তি হিসাবে পালা বদলের সক্ষমতা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি সেটা হয়তো তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী, কিন্তু ওই যে বললাম অন্দরের অবরোধ, অর্থাৎ ওপরের কার্পেটটা এখনো চকচকে, বিভিন্ন প্রোগ্রাম থাকলে সেটা এক বিন্দুতে নিয়ে আসতে হয়, কারণ এই 15 বছরে ডান্ডা ঝান্ডা আর ধান্দা এই তিনটের যে ত্রিফলার মিশ্রণ, এর ফলে একটা স্বার্থের বন্ধন তৈরি হয়েছে, জনকল্যাণ থেকে স্বার্থ কল্যাণ। এর ফলে কেউ সেই বন্ধন থেকে বেরিয়ে আসার মতো রিস্কটা নিতে চায় না। সুতরাং সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের পাল্লা এই মুহূর্তে আগামী দিনেও 26-এ ফিরে আসার দিক থেকে অনেকটা এগিয়ে আছে বিরোধীদের থেকে। বেশ, অসংখ্য ধন্যবাদ সুকান্তবাবু। অনেকগুলো কথা বললেন সৌমেনবাবু, এম স্কোয়ার, একদিকে মহিলা মুসলিম, পাশাপাশি তিনি তুলে ধরলেন যে রাজ্যের শাসক দলের ফিরে আসার সময়। যদি আমরা বলি ফিরে আসে শাসক দল, ইন্দ্রজিৎবাবু তো বলবেন রাজ্যে কোথাও কোনো দুর্নীতি হয়নি, যেখানে এত অভিযোগ উঠে আসছে, আরজিকর বলুন কসবা বলুন, ইন্দ্রজিৎবাবুই হয়তো বলবেন না রাজ্যে তেমন কিছু কোনো ঘটেনি। কিন্তু সেইখানে দাঁড়িয়ে যে মানুষের ভোটাধিকার যদি বলি বা মানুষের ভোট প্রয়োগের ব্যাপারগুলো, এগুলো কাজ করছে না কেন? এত অভিযোগটা নেহাত কম নয়, এবং প্রত্যেকটা তদন্তও চলছে, ইনভেস্টিগেশন চলছে। সুকান্তবাবু, আসলে কি বলবো, ইন্দ্রজিৎ বাবু যথেষ্ট ভদ্র মানুষ, বিচক্ষণ মানুষ, ভালো বক্তা, কিন্তু আমার সমস্যা এটা এসো করে খাই, এটা মাঝে মাঝে না বিভিন্ন সিরিয়াল সিনেমায় দেখতে পারতাম, কোড আর আসলে হয়েছে কি তৃণমূল স্তর থেকে একদম টপ টু বটম পুরোটাই ক্ষয় ধরে গেছে, এবং প্রত্যেকটা, এবং সেক্ষেত্রে আলীবাবু বললেন প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রী এসে সবকিছুই বলেছেন, প্রধানমন্ত্রী যেগুলো বলেননি, কর্মসংস্থানের কথা বলেননি, প্রধানমন্ত্রী এসে চা শিল্পের উন্নয়নের কথা বলেননি, প্রধানমন্ত্রী এসে চা শিল্পগুলো বন্ধ হয়েছে আছে কেন সে কারণগুলো বলেননি, কেন রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতামূলক ফেডারালিজম বা কি বলবো সেই ব্যাপারটা গুরুত্ব দেয়নি, যে আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্যের সহযোগিতাটা প্রয়োজন। আর আরেকটা কথা, ঘটনা যে আপনি যেটা বললেন কেন কাজ করছে না, কারণ মানুষের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সার্বিকভাবে যে সামাজিক প্রকল্পগুলো, সেগুলো কিন্তু মানুষের মনে দাগ কাটা না, মানুষের অর্থনৈতিক দিক দিয়ে অনেক কিন্তু মানুষ এটাতে একটা অক্সিজেন পেয়েছে। যে একজন মহিলা সে যদি আজকে কিছু টাকা পান, তাহলে তাকে তার মানে পুরুষদের উপর নির্ভরশীল হতে হয় না, এটা কিন্তু সার্ভে বলছে, আমরা বলছি না। এবং আরেকটি ঘটনা,
ভোটদাতাদের আচরণটা কিন্তু বদলে গেছে এখন সত্যটা। কারণ এক সময় মুম্বাইয়ে ভোট হয়েছিল, একটা উদাহরণ দেই, সেই সময় লোকসভা ভোটে দেখা যায় মুম্বাইয়ে ভোটার টার্ন আউট খুব কম হয়েছিল। এর কারণ হিসেবে বিশ্লেষকরা যখন বসলেন দেখলেন যে ওটা ছিল উইকেন্ডে ভোট ছিল। উইকেন্ডে মুম্বাইয়ের লোকেরা অনেক বেশি বিচে যেতে পছন্দ করে, তারা ভোট দিতে পছন্দ করে, এটাকে বলে পলিটিক্যাল অ্যাপাথি। আসল যা পরিস্থিতি তৈরি হয়েছে বোঝা যাচ্ছে যে কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রাজনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সকল মানে এখানে এখন ছাত্রছাত্রীরা থেকে শুরু করে, মানে ছাত্রছাত্রী তো নয়, বাইরের প্রভাব কলেজে এত বৃদ্ধি পাচ্ছে, স্কুলে বৃদ্ধি পাচ্ছে, এবং সব জায়গায় তৃণমূলীকরণ, এটা সবচেয়ে বড় সমস্যা। আর মোদিইজম এবং তৃণমূলীকরণ, মানে দুটো রাজনৈতিক দলেরই প্রবলেম। এবং সমস্যাটা এক জায়গায় রাজ্যের কথা যদি আপনি বলতে চান, বিজেপি কিন্তু মানে আজকে মানে শ্রমিক বাবু জেলা সভাপতি, রাজ্য সভাপতি পেয়েছে শ্রমিক বাবু, কিন্তু শ্রমিক বাবু যে সময় দায়িত্ব নিলেন সেই সময়টা কিন্তু সংকটময়। কারণ তিনি বহুত্ববাদের কথা বলছেন, সংখ্যালঘু ভোটের কথা বলছেন। আলীবাবু যথেষ্ট খুশি হয়েছেন, উনি যতই শুভেন্দুবাবু প্রশংসা করুন না কেন, কারণ আমি যতটুকু রাজনীতি বুঝি যে শ্রমিকবাবু একটা চেষ্টা করছেন অন্য ধরনের, যেখানে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাও আওড়াচ্ছেন, সঙ্গে বহুত্ববাদ, একটা নতুন কিছু দেখার চেষ্টা করছেন। এটা কিন্তু আরএসএস বুঝতে পেরেছে যে দলবদ্ধ, আপনি একটু আগে আলোচনায় এলো, শুভেন্দুবাবু তো প্রচুর মানে এই লোককে এখান থেকে এখানে এনেছেন, সেই জায়গা থেকে আরএসএস এর মানুষেরা ব্রাত্য হয়ে যাচ্ছিল। সেই জায়গাতে রুটে ফিরে আসা এবং শ্রমিকবাবুর বাঙালিয়ানা একটা রয়েছে, সেই বাঙালিয়ানাকে বিজেপিতে ফিরিয়ে আনা, সেই জায়গাটা দেয়া, এবং আলীবাবুর মতো পুরনো লোকদের ক্ষমতায় মানে আবার একটু চেষ্টা করা, তাদের দিয়ে সংগঠনটা চাঙ্গা করার, সেই জায়গা থেকে বিজেপি হয়তো চেষ্টা করবে। কিন্তু এখনো পর্যন্ত যা অবস্থা, শ্রমিকবাবুর পক্ষে কিন্তু সম্ভব নয় এই মুহূর্তে, যদি এখন বলেন এখন নির্বাচন হয় বা আরো 6 মাস পর হোক, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থায় বিজেপি কিন্তু নেই। আলীবাবু হাত তুলেছেন, কিন্তু আমাকে এটা বলতে হবে, প্রধানমন্ত্রী এসে কেন কর্মসংস্থানের কথা বললেন না, এতগুলো চা বাগান বন্ধ হচ্ছে কেন না, মুখ্যমন্ত্রী কথা বলছেন না, চা সুন্দরীর মাধ্যমে কিছুটা চেষ্টা করা হয়েছে, সেটাও কিন্তু হয়নি। ইন্দ্রজিৎ বাবু খুব ছোট করে আলীবাবু, বেশ আলীবাবু হাত তুলে খুব ছোট করে আলীবাবু। দেখুন, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি একজন সজ্জন এবং শিক্ষিত ব্যক্তি এবং 100% বাঙালিয়ানা পরিবেশের মধ্যে উনি রয়েছেন, এবং বাংলার মানুষের সঙ্গে তিনি দীর্ঘ 42 বছর ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, বহু দায়িত্ব তিনি পালন করেছেন, এবার রাজ্য সভাপতি হয়েছেন। কোনো আশঙ্কার কারণ নেই, মমতাকে চ্যালেঞ্জ করার মতন শক্তি শ্রমিক ভট্টাচার্যের রয়েছে, এবং আমরা ইউনাইটেড বিজেপি বাংলা আমরা রয়েছে, যে মমতা অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আমরা বাংলা থেকে সরাতে পারবো, এটা আমরা নিশ্চিত আছি। এবার কেন আমরা এই কারণে বলছি যে আমরা ইতিমধ্যেই মে মাস থেকে শুরু করে আমাদের দলের নির্বাচনের কাজ আমরা শুরু করেছি, এবং সংগঠনকে শক্তিশালী করবার জন্য সমস্ত ধরনের প্রসেস আমরা অলরেডি শুরু করেছি। ইতিমধ্যেই 70,000-এর উপরে আমাদের বুথ ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে, তার ভেরিফিকেশনও হয়েছে ইতিমধ্যে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এবং একইভাবে 18 তারিখ থেকে আনুষ্ঠানিকতা আমরা পাবো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানানোর মাধ্যমে। তৃতীয় যেটা আরেকটা বিষয় বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 21 তারিখে যে শহীদ সভাটা করছে, এই শহীদ সভাটা আমি এর আগেও একটা বলেছিলাম যে সত্যি সত্যি এটা হবে মমতা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সভা, এরপরে আর ওই সভা উনি করতে পারবেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এক সেকেন্ড, আমি তো 1 মিনিটের উপরেও বললাম না, 1 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগেও সরকারি একটা প্রোগ্রামে উনি একটা মানে কি বলবো যে গান, আরেকজনের গান তিনি গেয়েছিলেন, সেই গানের কলিটা কিন্তু ইন্দ্রজিৎ বাবু জানে কি বলেছিলেন। তার বক্তব্যের মধ্যে পরিষ্কার যে আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। এই যে বিদায় উনি চাচ্ছেন, তো এবারে উনি বিদায় পাবেন নিশ্চিতভাবে। আমাদের নজর রাখতে হবে। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, প্রত্যেককে স্ট্যান্ড পয়েন্ট দেওয়া হবে। প্রথমে আসবো রতনবাবুর কাছে। রতনবাবু, নির্বাচন সামনে, মোদি মমতা দ্বৈরথ মানুষের আলোচনা চলেছে, রাহুল গান্ধী কবে এই জায়গাটায় আসবেন? রতনবাবু 1 মিনিট সময় আপনার জন্য, বলুন। অবশ্যই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে
আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমাদের স্ট্যান্ড পরিষ্কার। আমরা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, আমাদের নীতি আদর্শ নিয়ে আমরা লড়াই করি। আমরা সাধারণ মানুষের কথা বলি, খেটে খাওয়া মানুষের কথা বলি। কারণ এই বাংলায় যেভাবে বেকারত্ব বাড়ছে, এই বাংলায় শিল্প নাই, কলকারখানা নাই, রুজি রুটি নাই, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র কিছু মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বারবার করে তাদের কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে ভুল ত্রুটি স্বীকার করে নিয়ে বারবার মসনদে বসার চেষ্টা করছেন মাননীয়া। বারবার ঘুঘুতে ধান খাবে না। 2026 সালের নির্বাচনে আমরা মনে করি যে বিকল্প শক্তি হিসেবে বাম কংগ্রেস হতে পারে পশ্চিমবাংলার বিকল্প শক্তি। কারণ এই দুটি দল ধর্মনিরপেক্ষ শক্তি। কারণ ধর্মের জিগির দিয়ে আর মানুষের ভোট পাওয়া যাবে না। বিজেপি পার্টিও পাবে না, তৃণমূল কংগ্রেসও পাবে না। তাই বাম কংগ্রেসই আগামী দিনে বিকল্প হতে চলেছে পশ্চিমবাংলায়। অসংখ্য ধন্যবাদ রতনবাবু। ইন্দ্রজিৎবাবুর কাছে আসবো। ইন্দ্রজিৎবাবু, সামনে 2026, প্রত্যেক বিশ্লেষক একটাই কথা বললেন, অনেকটা এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদি আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিন্তু এই মুহূর্তে বাংলায় নেই, কতটা আশাবাদী 26-এ ইন্দ্রজিৎবাবু? দেখুন, আমি 100% আশাবাদী। তার কারণ আপনাদের চ্যানেলে আগেও বলেছি কালীগঞ্জ নির্বাচন নিয়ে, এবং আবার বলছি এই মুহূর্তে যদি আমরা 190টা বিধানসভা আসনে এগিয়ে আছি। এবার আমি একটা জিনিস আসি আলীবাবুর কথায়। আপনি বললেন না এই যে শ্রমিক ভট্টাচার্য মহাশয় সভাপতি হওয়ার পরেই তিনি বাঙালি অস্মিতার কথা বলছে। যে বাঙালির অস্মিতার কথা বলছে সেই বাঙালির জন্য উনি কি করেছেন? দিল্লিতে এই সেদিনকে বুধবার দিনকে কালকেই ঘটেছে ঘটনা, পুশব্যাক করা হয়েছে 3 জন, 6 বছরের ছোট বাচ্চা আর একটা 3 বছরের ছোট বাচ্চা, তার মা এবং সেই ভদ্রমহিলার মাকে পুশব্যাক করা হলো। দিল্লি সরকার, দিল্লি পুলিশ করলো পুশব্যাক, বাংলাদেশে বলে চিহ্নিত করা হলো। তাহলে এই দিল্লিতে একরকম, তাহলে বাঙালি অস্মিতা বাঙালিকে কোথায় বাঁচাচ্ছে? 5 দিন আগে এই ঘটনা গুজরাটে আমরা দেখলাম যে 5 জন বাঙালি তাদেরকে কি করলো, বাঙালি মুসলমান তাদেরকে কি করলো, বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়া হলো। আবার বাংলাদেশ তাদেরকে পুশব্যাক করে দিল, আবার এখানে পাঠিয়ে দিল এবং মেনে নিতে বাধ্য হলো যে তারা আমাদের এখানকার সচিত্র পরিচয়পত্র থাকার পরে। তাহলে একদিকে এনারা মুসলমান বলছেন আর একদিকে বাঙালির কথা বলছেন। তাহলে ভাবতে হবে যে বাঙালির প্রতি দরদ কাকে। ধন্যবাদ। আর একটা জিনিস একটু বলে দিই, একটু আলীবাবুর কাছে। আলীবাবু, একদম শেষ মুহূর্তে, আপনারাও মোটামুটি তৈরি, কিন্তু আপনাদের মধ্যে একটা বিতর্ক দেখা যায় দিলীপ ঘোষকে নিয়ে। একটা ছন্নছাড়া ভাব কিন্তু চলে এসছে দলের মধ্যে, প্রকাশ্যে চলে এসছে। তবু আপনারা আশাবাদী 100%? পশ্চিমবঙ্গে বিজেপি শক্তিশালী, বিজেপি সমন্বয়, বিজেপি এবং ঐক্যবদ্ধ বিজেপি আপনারা এই ইলেকশনের মধ্যেও দেখতে পাবেন, এখনো দেখতে পাবেন, এবং সেটা আমরা সংঘবদ্ধ আছি। আমরা এবারের ইলেকশনে একটা স্লোগান আমরা দিয়েছি, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই ট্যাগলাইন নিয়ে আমরা ইলেকশনে আসছি। এবং পশ্চিমবঙ্গে বাংলার মানুষের রক্ষাকর্তা হিসাবে ভারতীয় জনতা পার্টি উঠে আসবে বাংলায়, এবং পশ্চিমবঙ্গে একটা শান্তিকামী সরকার, সুশাসনের সরকার এবং দেশপ্রেমী সরকার আমরা বাংলাতে আমরা গঠন করতে পারবো। যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় আসলে অবশ্যই ভাগ্যলক্ষ্মী যোজনার মাধ্যমে আমরা তাদের মাসে 3,000 টাকা করে দিয়ে আমরাও লক্ষ্মী ভাণ্ডারের আমরা তার থেকে আরো বেশি রাশি আমরা সাধারণ মা বোনদের দিয়ে আমরা মা বোনদের পাশে আমরা দাঁড়াবো, আর্থিক সহযোগিতা করব এবং বাংলার সার্বিক আমরা উন্নয়ন, বিকাশ, কর্মসংস্থান করব। এটাই ভারতীয় জনতা পার্টির এবারে নির্বাচনী ইস্তাহার। বেশ, ধন্যবাদ আলীবাবু। দিল্লিতে তো লক্ষ্মী ভাণ্ডার দিতে পারলেন না, কি হবে তাহলে? সৌরভবাবু, আসবো আপনার কাছে। সৌরভবাবু, প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বড় প্রশ্ন। এই লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিজেপির হাতিয়ার ছিল এই লক্ষ্মীর ভাণ্ডারের উপরেই। প্রশ্ন উঠে আসছে, এই লক্ষ্মীর ভাণ্ডার কি সামনে 2026-এ বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে? আসলে এটাই বোধহয় বাংলার খুব পরিবর্তনের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক জায়গা। সেটা হচ্ছে যে এইমাত্র বললাম না, মমতা ব্যানার্জি কত বড় স্ট্র্যাটেজিক, অর্থাৎ সিজন পলিটিশিয়ান, অর্থাৎ বিরোধীরা আগামী দিনে কি রাজনীতি বা কোন পথে চলবে সেই পথটা বোধহয় উনি আগে থেকে নির্মাণ করে দেন। অর্থাৎ তার পেতে দেওয়া পথেই বিরোধীরা ওই পথ দিয়ে হাঁটতে থাকে, তার ফলে হারিয়ে যায় বিরোধীদের বিকল্প পথের সন্ধানের জায়গা, যেটা হয়তো আসলভাবে জনগণের একটা আশা আকাঙ্ক্ষাগুলো থাকে
এটাকেই আমরা বলি যে বাবল অফ কনসাসনেস, অর্থাৎ শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে নিজেই নিজের অপোজিশনের জন্য একটা পথ তৈরি করে, আবার তার সুবিধা মতো সেই পথটাকে আবার গুটিয়ে আনে। এটাই বোধহয় বিরোধীদের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটজনিত জায়গা। বেশ, অসংখ্য ধন্যবাদ। এবার আসবো সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, একদম শেষ মুহূর্তে 21শে জুলাই মমতা, তার আগেই 18ই মোদি, কি চোখে দেখছেন? এটা ছোট্ট তো এটা ইন্দ্রদা ভালো বলবে। চোখের আলো প্রকল্পে বিজেপি তৃণমূল দুজনকেই নেওয়া উচিত, কারণ উন্নয়নের মাপকাঠিতে নয়, যদি লক্ষ্মীর ভান্ডারে মাপকাঠিতে ভোট হয় বা সেটা কিন্তু অত্যন্ত আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্যে পিছিয়ে পড়বে। অনুদানের রাজনীতি ঠিকই রয়েছে, আর এটা ঘটনা, এটা একটা নির্ধারক ভূমিকা পালন করছে। এবং তুমি সত্যতা জানো, দিল্লিতে নির্বাচনের সময় কংগ্রেস সহ সকলেই কিন্তু মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলে টাকা দেবার কথা বলছে। মানে এটা যদি হয় যে 21শে জুলাই আর তুমি 18ই বা 19শে জুলাই, পার্থক্য কিছুই থাকবে না। অনুদানের রাজনীতি, আমি শুভেন্দুবাবু বলেন আমি এত টাকা দেব, আমরা এলে আমরা এই করে দেব, আসলে ঘটনা দুটো জায়গায় একই। দুটো সরকারই ভেবে নিয়েছে যে আমরা যারা ভোটদাতাদের আচরণটা তারা খুব মানে রপ্ত করেছে, তারা জানে ভোটদাতাদের আচরণটা কি পশ্চিমবঙ্গে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ভাতা অনুদান চলতে থাকবে এবং তার মাধ্যমে ওমেন এম্পাওয়ারমেন্ট হলে হবে, সো কল্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। এবং সেক্ষেত্রে বিজেপি তৃণমূলের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকছে না, পার্থক্য থাকছে রাজনৈতিক রণকৌশলে। এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, এই নিয়ে কোনো সন্দেহ এই মুহূর্তে নেই। কারণ তুমি যদি বলো যে ইভিএম এ কটা ভোট পড়বে, কি পড়বে, সেই নিরিখে বিচার হয়। রতন দ্বারা চেষ্টা করবেন, আমি জানি রতন দ্বারা গণআন্দোলন সৃষ্টি করতে পারবেন কি, সেটা কোটি টাকার প্রশ্ন। বেশ, হবে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি প্রত্যেককে জাস্ট আমাদের এক সময় সেকেন্ডে দেওয়ার বলি, জন্য। আসলে রতন বাবুদের হচ্ছে বগিগুলো কিছু কিছু নতুন এসছে, ইঞ্জিন তো একই আছে। না কোনো অসুবিধা নাই, এতেই হবে ঠিক এতেই আছে, হবে। আমাদের নজর থাকবে সেদিকে, বাবুদের সামনে মতো- 2026 বিধানসভা নির্বাচন, সেদিকে নজর থাকবে। প্রত্যেককে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হচ্ছে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস, ঠিক তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। 18 জুলাই সভা করবেন দুর্গাপুরে। এই সভার থেকে কি দুই দল পরস্পর চ্যালেঞ্জ ছুড়ে দেবে? আর এই সভা থেকে কি 2026 বিধানসভা নির্বাচনের দামা বেজে যাবে? সেদিকে নজর থাকবে। নজর রাখুন আপনারাও, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।